আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 10 এর রাশিবিজ্ঞান চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো রাশিবিজ্ঞান যেটা আমরা ক্লাস 9 এ জেনেছি, হালকা করে ছিল বা পুরোটাই ছিল, তো ওটার কিছু কনসেপ্ট লাগবে আমাদের। সেটা হলো আমরা ওখানে শ্রেণীর যে দুটো ভাগ শিখেছিলাম, একটা শ্রেণী বহির্ভূত আর একটা শ্রেণী অন্তর্ভুক্ত, সেটা লাগবে, সেটা একটু মনে রাখতে হবে। আর শ্রেণী দৈর্ঘ্য ছিল, সেগুলো আপনাদের একটু করে দেখে নিতে হবে। ক্লাস 9 এ তোমরা দেখে নিবে, আমি যেটা ক্লাস 10 এ আছি সেটা বলছি। প্রথমে আমাদের এখানে আছে যে কেন্দ্রীয় মান বা কেন্দ্রীয় অবস্থান বা মধ্যগামিতার মাপক জিনিসটা কি, সেটা আমাকে আগে বুঝতে হবে। তো প্রথমে তোমরা দেখবে যে মনে করো আমি তোমাদের 10 জন বন্ধুর বয়স লিখছি, ক্লাস 10 এরই। মনে করো 15 বছর, কারো বয়স 16 বছর, কারো 11, কারো 13, কারো 18, কারো 17, কারো 15, 1 2 3 4 5 6 7 11 13 10। এই 10 জন বন্ধুর আমি বয়স লিখলাম। তো এখান থেকে আমাকে খুঁজতে হবে যে এই 10 জন বন্ধুর যে বয়স লিখলাম তার মধ্যে কেন্দ্রীয় মান কোনটা বা কেন্দ্রীয় অবস্থান কোনটা, সেটা আমাকে আগে বার করতে হবে। তো কেন্দ্রীয় অবস্থান বা কেন্দ্রীয় মান আমি কিভাবে বার করব, সেটা তোমরা প্রথমে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। প্রথমে কি করবে, তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। তাহলে আমি মানের ঊর্ধ্বক্রমে যদি আমি সাজাই, কি পাবো? 10 পাবো, 11 পাবো, আবার কত পাবো? 11 পাবো, তারপরে কত পাবো? 13 পাবো, তারপরে পাবো আবার 13, তারপরে 15, আবার 15, 16, তারপর 17 পাবো, তারপরে পাবো 18। 1 2 3 4 5 5 5 10। তাহলে আমি মানের ঊর্ধ্বক্রমে প্রথমে সাজালাম। এইবার আমাকে দেখতে হবে যেখানে যে তথ্য সংখ্যা সেটা আমার কত আছে? 10। তার মানে অবশ্যই আমার যুগ্ম সংখ্যা 10টা। তো এখানে আমি সর্বাধিক উভয় দিক থেকে যদি বাদ দিই, সর্বাধিক কয়টা করে বাদ দিতে পারবো? সর্বাধিক 4টা করে। আমি যদি 5টা করে বাদ দিই তাহলে আমার কেন্দ্রে কিছু থাকবে না, জিরো থাকবে, ঠিক না? কেন্দ্রে তো আমি কোনো পদ পাবো না। তাহলে আমি সর্বাধিক কয়টা করে বাদ দিতে পারছি? 4টা করে। 4টা করে বাদ দিলে 8টা চলে গেল, মাঝখানে আমার কয়টা থাকছে? 13 আর 15 থাকছে, তাই তো? তো এই 13 এবং এই 15টাকে আমি বলবো এই তথ্যগুলোর কেন্দ্রীয় মান, যা পুরো তথ্যটাকে প্রতিনিধিত্ব করবে। প্রতিনিধিত্ব করবে মানে কি? মনে করো তোমরা এখানে 14-15 জন আছো, তোমাদেরকে বলা হলো বা বাইরে থেকে একটা লোক আমাকে জিজ্ঞাসা করলো যে ক্লাস 10 এ যে তোমাদের স্টুডেন্টগুলো আছে বয়স কিরকম হবে। আমি এক কথায় বলে দিলাম 13 থেকে 14 বা 13 থেকে 15 বছরের মধ্যে সবার বয়স হবে। তার মানে এই 13 এবং 15টা কি করলো? পুরো স্টুডেন্টকে কি করলো? প্রতিনিধিত্ব করলো। যাকে বললাম সে বুঝে নিল যে তাহলে ওদের বয়স 13 থেকে 15 বছরের মধ্যে সকলেরই হবে। এই যে এখানে কেন্দ্রীয় মান 13 এবং 15, এটা দিয়ে আমি কি করছি? পুরো তথ্যটাকে কি করছে? এরা প্রতিনিধিত্ব করছে। মানে এই মান দুটো যদি আমি কাউকে বলছি তখন কি করছে? এই মান দুটো কি করছে? পুরো 10 জনের বয়সকে কি করছে? প্রতিনিধিত্ব করছে। বুঝতে পারছিস? মানে আমরা বলি তো কোথায় কোথায় বলি না যে তোমাদের বয়স কত? 13-14 বছর হবে আমাদের, যেহেতু তোরা একই শ্রেণীর বলতে কি 10ম শ্রেণী, তো বয়স কি তোদের কত? হেরফের তো বেশি হবে না, এই 1 মাস 2 মাস বা 1 বছর হলে হতে পারে। তো সেই জন্য এই যে মানটা পেলাম সেটাকে কি বলবো আমরা? কেন্দ্রীয় মান, যা পুরো তথ্যটাকে কি করবে? প্রতিনিধিত্ব করবে। বুঝলি কিছু? এটাকেই কেন্দ্রীয় মান বলা হয়, এটাকেই কেন্দ্রীয় অবস্থান বলা হয়, এটাকেই বলা হয় মধ্যগামিতার মাপক। বুঝতে পারছিস? এবার আমি মনে করে একটা সংখ্যা কমিয়ে দিলাম, 10 জন থেকে কয়জন করলাম? 9 জন। তাহলে আমার কেন্দ্রীয় মান কত হবে বা কেন্দ্রীয় অবস্থান কত হবে বা মধ্যগামিতার মাপক কত হবে? সর্বাধিক কয়টা করে বাদ দিতে পারবো? 4টা করে। এদিকে 4টা, এদিকে 4টা, কটা গেল? 8টা। মাঝখানে কটা পড়ে থাকলে? একটা। তাহলে এই ক্ষেত্রে আমার কেন্দ্রীয় মান কত হচ্ছে? 13, বা কেন্দ্রীয় অবস্থান কত হচ্ছে? 13, যা কি পুরো তত্ত্বটাকে কি করছে? প্রতিনিধিত্ব করছে। কেন্দ্রীয় অবস্থান বুঝলি কিনা বল? আমি বারবার বলছি যতগুলো তথ্য থাক, 10টা থাক, 20টা থাক, 100টা থাক, যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোকে আমি প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। রিপিটেড তথ্য আমার পেতে পারি, কিন্তু রিপিটেড তথ্য পেলেও আমি রিপিটেডই লিখবো। যেমন আমি এখানে দেখো 10 11 11 লিখেছি, 13 13 লিখেছি, রিপিটেড ছিল আমার, থাকতে পারে রিপিটেড, কিন্তু রিপিটেড তুমি পরপর লিখবে। ঠিক আছে? লেখার পর সর্বাধিক
যদি জড় হয় তাহলে আমি অবশ্যই, যদি আমার তথ্য সংখ্যা জড় হয় তাহলে আমি অবশ্যই কি পাবো, দুটো কেন্দ্রীয় মান পাবো। আর যদি আমার তথ্য সংখ্যা বিজোড় হয় তাহলে আমি একটা কেন্দ্রীয় মান পাবো, বুঝলি। আর কেন্দ্রীয় মান বার করার নিয়মটা যেটা বললাম আমি, যে তথ্যগুলোকে কি করবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাবে, ঠিক আছে। এই যে কেন্দ্রীয় মান বা মধ্যগামীদের মাপক, এটাকে বলছে। তাহলে মধ্যগামীদের মাপক কোনটাকে বলছি, 13টা। এখানে মধ্যগামীদের মাপক কি 13, কেন্দ্রীয় মানটাকে কি বলা হচ্ছে, মধ্যগামীদের মাপক বলা হচ্ছে, ঠিক আছে। এইবার এই যে মধ্যগামীদের মাপক, এই যে কেন্দ্রীয় মান বার করব, তার পদ্ধতি 3টে আছে। এই কেন্দ্রীয় মান বা মধ্যগামীদের মাপক বার করার পদ্ধতি 3টে আছে। 1 নাম্বার পদ্ধতি মধ্যগামীদের মাপক, তোমাদের এমসিকিউ বা শর্টে আসে, 1 নাম্বার এমসিকিউ টাইপের আসে, মধ্যগামীদের মাপক কয়টি বা শূন্যস্থানে আসে। মধ্যগামীদের মাপক হচ্ছে 3টি, মনে রাখবে। 1 নাম্বার হচ্ছে গড়, মিন, ইংলিশে মিন বলা হয়, মিন মানে গড়। 2 নাম্বার মধ্যমা, যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় মিডিয়ান। 3 নাম্বার সংখ্যা গুরুমান, এটাকে বলা হয় ইংলিশে মড। ইংলিশগুলো মনে রাখবে, বড় ক্লাসে কাজে লাগবে। মিন, মিডিয়ান, মড কথাটার সঙ্গে অনেক পরিচিত হবে যখন বড় ক্লাসে উঠবে, ম্যাথমেটিক্স নিয়ে পড়বে। এই 3টে জিনিস আছে, অনেক জায়গায় আছে। তো মনে রাখবে একটা জিনিস, যে মধ্যগামীদের মাপক তাহলে কয়টি হলো, 3টি। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। এই 3টে পদ্ধতিতে আমি মধ্যমান বার করতে পারবো। কার মধ্যমান, যে কোনো তথ্যের মধ্যগামীদের মাপক বার করতে পারবো, ঠিক আছে। এবার গড় দিয়ে আমি বের করতে পারবো, মধ্যমা দিয়েও বের করতে পারবো, সংখ্যাগুরু মান দিয়ে বের। এবার তোমাদের এখানে একটা কনফিউশন হতে পারে, স্যার গড় দিয়ে বা মধ্যমা দিয়ে বা সংখ্যাগুরু মান দিয়ে আমি কিভাবে কেন্দ্রীয় মান বার করবো, তাই তো। কেন্দ্রীয় মান সঠিক বের হবে না, কিন্তু কেন্দ্রীয় মানের কাছাকাছি মানটা আমরা পাবো। আমি যে ওখানে কেন্দ্রীয় মানটা বললাম, যে পুরো তথ্যটাকে প্রতিনিধিত্ব করবো, সেটা তো একুরেট না। সেটা আমি জাস্ট কি ধরে নিচ্ছি যে আমার স্টুডেন্টগুলোর বয়স 13 থেকে 14 বছর। তো সেই কেন্দ্রীয় মানটা আমি এই গড় পদ্ধতিতেও পাবো, মধ্যমা পদ্ধতিতেও পাবো, সংখ্যাগুরু মান পদ্ধতিতেও পাবো, ঠিক আছে। তো 3টার প্রসেস একটু আলাদা আলাদা আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তো আজকে আমি গড় নিয়ে আলোচনা করবো। সেই গড়টা দেখো, ভালো করে শুনবে। গড়ের সঙ্গে তোমরা পরিচিত, 7-8 অঙ্ক করেছো গড় নিয়ে। গড় সম্পর্কে যেটা আমাদের ক্লাস 7-এ ছিল, যে আমাদের সপ্তম শ্রেণীর হচ্ছে 7 জন ছাত্রীর বা ছাত্রের বয়স যথাক্রমে তো আমাদের বয়সের গড় কত, আমরা কি করছিলাম, 7 জনের বয়সটাই কি করছিলাম, যোগ করছিলাম, যোগ করে কি করছিলাম, 7 দিয়ে কি করছিলাম, ভাগ করে দিচ্ছিলাম, তাই তো। এটা শিখেছি তো আমরা, নাকি 7-8 এটাই ছিল। বা 7 জনের বয়সের গড় দেওয়া থাকলে আমরা টোটাল বয়সটা কি করে বার করতাম, গড় ইন্টু কি করতাম 7 করে দিতাম, তাহলে টোটাল বয়সটা পেতাম। তো ওখানে আমরা 7 জন ম্যাক্সিমাম 10 জন বের করেছি। এবার এখানে আমাদের মনে করো 30 জন বা 100 জনের গড় বার করতে বললো, বয়সের গড়। তখন আমি কিভাবে বার করব, সেটারও প্রসেস আমাদের জানতে হবে। তো প্রথমে এখানে মনে করো যে আমি চায়ের দোকান করি। তোমাদের বইয়ে চায় দিয়ে উদাহরণ দেওয়া আছে, যে দুটো চায়ের দোকানের লাভের দেওয়া আছে। তো আমি চায়ের দোকান করি, সাপোজ ধরো। তো আমি যদি চায়ের দোকান করি, তো আমি এবার কি করলাম, যে আমার 1 মাসের গড় আমি বার করব, 1 মাসের লাভের কি বার করব, গড়। তাহলে আমার যদি 1 মাসের লাভ হয়, 1 মাসের লাভের গড় বার করতে চাই, তাহলে আমার ওখানে কি দাঁড়াবে, 1 মাস মানে 30 দিন, তাহলে 30 দিনে আমার কি 30টা লাভ থাকবে। 30 দিনে আমি কি 30টা লাভ পাবো। তো প্রত্যেক দিন আমার একদিন করে লাভ হবে, তো চায়ের দোকানে লস হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না, ঠিক আছে। তো এখানে যেটা 30 দিনের যদি আমি 30টা লাভ পাই, তাহলে আমার তথ্য সংখ্যা কটা হবে, 30টা। এবার আমি 30টা তথ্যকে কি করব, যোগ করব, তাই তো। 30টা তথ্যকে যোগ করে কত দিয়ে ভাগ করব, 30 দিয়ে ভাগ করব, তাহলে আমি কি পাবো, আমার চায়ের দোকানের কি পাবো, গড় লাভ পাবো, ঠিক কি না। এটা প্রসেস ক্লাস 8 বা 7 এর। এবার ওটাকে আমি 30টা তথ্য লেখা এখানে সম্ভব নয়, আমি 15টার মতো লিখছি। মনে কর প্রথম দিন 200 টাকা, 201 টাকা, 205 টাকা,
204 টাকা, 208 টাকা, 210 টাকা, 200 টাকা, 205, 203, 208, 201, 215, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 216, 211। আমি 10টা তথ্য আপাতত লিখলাম, 30টা লিখে এখানে সম্ভব নয়। এখানে কি করব আমি, এই যে প্রত্যেক দৈনিক যে লাভগুলো আমি লিখলাম, আমি কি বললাম বারবার যে আমি যখন লাভটা বার করব তখন 30টা তথ্য যোগ করে 30 দিয়ে ভাগ করব। কিন্তু এখানে আমি কি বলছি যে আমি মনে করে 10টা, তার মধ্যে আমি 15টা লাভ লিখলাম, তো 14টা হতে পারে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে আমি যেহেতু রেগুলার লাভ কথা বলছি, আমার প্রথম দিন 200 টাকা, আর অন্য দিন 200 টাকা হতে পারে। তো আমার যে প্রত্যেক দিন আলাদা আলাদা লাভ হবে কোনো মানে না। তো 200 টাকা আসতে পারে, 201 টাকা হয়েছে, আরো হতে পারে। তো আমি এই তথ্যগুলোকে কি করব, একটা পরিসংখ্যা বিভাজন ছকে লিখবো। কিরকম ছকে লিখবো, যে তথ্যগুলোকে আমি লিখলাম, আমার সর্বনিম্ন লাভ দেখলাম আমি 200 টাকা, তাহলে 200 থেকে স্টার্ট। আমি 200 টাকা লিখলাম, দৈনিক লাভ ব্র্যাকেটে টাকা ছক করে নিলাম 200 টাকা। আমার লাভ দেখালো কত, আর দিন দেখালো মনে করো 2 দিন। 201 টাকা 3 দিন আছে। এইভাবে যখন আমি ছকে করব তখন আমার দিন সংখ্যা টোটাল কত আসবে, 30 আসবে, কারণ আমি 30 দিনে করছি। আর এদিকে আমার কি একটা ছকে আসবে। তো ছকটা আমি কি টাইপের পাবো, তোমরা একটু বাড়িতে বই দেখবে ভালো করে, তাহলে বুঝতে পারবে। এখানে ওইভাবে সম্ভব না। দৈনিক লাভ ব্র্যাকেটে অবশ্যই আমি টাকা লিখবো, আর এখানে লিখবো পরিসংখ্যা। তো দৈনিক লাভ 200 টাকা মনে করো 4 দিন আসছে, 201 টাকা মনে করো 2 দিন আসছে, 205 টাকা মনে করো 4 দিন আসছে, 208 টাকা মনে করো 3 দিন আসছে, 210 টাকা মনে করো 4 দিন আসছে, 211 টাকা মনে করো 5 দিন, 8 4 12 15 20, 215 টাকা মনে করো 6 দিন। তাহলে আমার এখানে টোটাল দিন সংখ্যা কত আসবে, 30 আসবে। টোটাল দিন সংখ্যা 30। এবার এই যে আমি ছকে করলাম, এই ছকে করার ফলে সবসময় মনে রাখবে যে দৈনিক লাভ, বা মনে করো বয়স হতে পারে বছর, ঠিক আছে, উচ্চতা হতে পারে ছাত্রছাত্রীর ব্র্যাকেটে কি সেমি। তো এই দৈনিক লাভ, এটাকে আমি দেখো এখানে একটা ভালো করে জিনিস দেখো, যে দৈনিক লাভটা পরিবর্তনশীল না, দৈনিক লাভটা কি হচ্ছে পরিবর্তনশীল, তাই তো। কিন্তু আমি যদি পরিসংখ্যাটা পরিবর্তনশীল করি, তাও টোটাল যোগফল কত আসবে, 30 আসবে। পরিসংখ্যাটা আমার হেরফের করলে টোটাল যোগফল কি আসবে, 30। কিন্তু আমি যদি এটা তো আমার পরিবর্তনশীল হচ্ছে, এটা যোগ করলে কি টোটাল আসবে, টোটাল আসবে না, কারণ তো আমি এগুলো ভাগ করে নিয়েছি। 200 টাকা 4 দিন হয়েছে আমার, এটা যোগ করলে কি টোটাল লাভটা আসবে, আগের মতো আসবে না। তো যেহেতু এখানে লাভটা কি হচ্ছে পরিবর্তনশীল হচ্ছে, সেই জন্য আমি এই জিনিসগুলোকে বা এই দৈনিক লাভগুলোকে বা প্রত্যেক দিনের লাভগুলোকে আমি একটা ভেরিয়েবল আকারে ধরবো। সেই ভেরিয়েবলটা কি ধরবো, এক্স ধরবো। কি ধরবো, এক্স এর মাধ্যমে লিখবো যে কোনো ভেরিয়েবল যেটা পরিবর্তনশীল। দৈনিক লাভ হতে পারে, বয়স হতে পারে ব্র্যাকেটে বছর, বা ছাত্রছাত্রীর উচ্চতা ব্র্যাকেটে সেমি হতে পারে। এক কথায় একটা জিনিস মনে রাখবি, যে পরিসংখ্যাটা আমার সবসময় এপি থাকবে। পরিসংখ্যাটা কি বললাম, সবসময় এফ দিয়ে লিখবো, আর যেটা এমনিতে থাকবে আমার সেটা আমি ভেরিয়েবল এক্স দিয়ে লিখবো। কিছু বুঝলি? তো এটাকে আমি সবসময় কি আকারে লিখবো, তাহলে এটাকে কি লিখবো, এক্স আই, আর এটাকে কি লিখবো, এফ আই। ঠিক আছে, মনে রাখবে এটাকে সবসময় কি, যেহেতু এটা কি পরিবর্তনশীল, সেই জন্য এটাকে কি ধরলাম এক্স আই, আর পরিসংখ্যাটাকে কি ধরলাম এফ আই। এটাকে আমি এবার কি করবো, আরেকটা ঘর আমাকে তৈরি করতে হবে। এখানে আমি যে ঘরটা হবে এক্স আই এফ আই, মানে এটা ইনটু এটা, এক্স আই এফ আই, মানে এটা ইনটু এটা গুণ করে যা পাবো তাই। এটা ইনটু এটা গুণ করে মনে করে কিছু পেলাম আমি, 800 টাকা পেলাম। এটা হবে 402 টাকা, 820, 624, 440, 1055,
1290। এবার আমি কি করব, এগুলো টোটাল কি করব, যোগ করব। এখানকার টোটাল কি করলাম, পরিসংখ্যা যোগ করে আমি কত পেলাম 30 পেলাম। এগুলো যোগ করে যা পাবো পাবো। এবার শেষে যোগফলটাকে কত দিয়ে ভাগ করব, 30 দিয়ে ভাগ করলে আমি কি পাবো, গড় পাবো। ঠিক তো, আমার মাসিক গড় পাবো। তো এখানে আমি এটা বলার কারণ একটাই, যে এখানে আমি তাহলে চলরাশিগুলোকে মানে সরি যে ভেরিয়েবলটা সেটাকে আমি কি আকারে ধরছি, চলরাশি, এবং পরিসংখ্যাটা কি আকারে ধরছি, অ্যাব আকারে। কি আকারে ধরছি, পরিসংখ্যা সবসময় অ্যাব, আর যেটা পরিবর্তনশীল হবে সবসময় সেটাকে কি ধরবো, এক্স। বুঝতে পারলি? এখানে যে গড়টা বার করলাম সেটাকে যৌগিক গড় বলা হয়। কি বলা হয়, যৌগিক গড়। কার কার গড়, যৌগিক গড়। আর এখানে আমরা যে সমস্ত গড় নির্ণয় করবো সমস্ত কিছু কি যৌগিক গড় নির্ণয় করবো। যৌগিক গড় বলতে আমরা এক্স এর গড় বুঝাই। যৌগিক গড় বলতে কি বুঝায়, এক্স এর গড় বুঝায়। ঠিক আছে, তো এখানে এটা বুঝলে তো? তাহলে এবার দেখো, x এর গড় সমান সমান এইভাবে লেখা হয় x বার, এটাকে এইভাবে পড়া হয়, x বার আকারে পড়া হয়। x বার কি বললাম, x এর গড় সমান সমান কি x বার বলা হয় এটা। ঠিক আছে, x বার বা এটাকে কিভাবে পড়া হয়, x বার পড়া হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে x বার ইকুয়াল টু কি পেলাম, ভালো করে দেখো তো, x1 x2 ডট ডট x 30 বাই কত পেলাম, 30 পেলাম না? কি পেলাম তো, আমার দোকানের যে লাভটা, প্রত্যেকটা কি x1 x2 x30 বাই কি 30 পেলাম। সিম্পলটার কথা বলছি, আমি যদি ডাইরেক্ট 30টা তথ্য নিয়ে 30 বার যোগ করি, যোগ করে কত ভাগ করি 30, তাই তো, তখন এটা পাচ্ছি একটা। আবার যখন আমি ছকে করলাম, যখন কিসে করছি, ছকে যখন করে নিলাম, তখন আমি কি পেলাম দেখতে ভালো করে, x1 f1, তাই তো, প্লাস কি x2 f2, প্রত্যেকটা ভেরিয়েবল কি x1 x2 এইভাবে আসবে, প্লাস ডট ডট কি পেলাম x30 কি পেলাম f30 বাই কত পেলাম 30, তাই তো, বাই সরি এটা হবে এটা f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট ডট কত f30, মানে তাই তো, পরিসংখ্যা তাই হবে তো নাকি? তো পরিসংখ্যা যে আমার জোটা ঘর থাকবে ততটাই। তো এখানে একটা জিনিস, এটা বুঝলে তো? এবার যেটা জিনিস সেটা দেখো, ক্যাপিটাল সিগমা গ্রিক ভাষায় ক্যাপিটাল সিগমা বলা হয় এটাকে। এর অর্থ হচ্ছে সমষ্টি, এর অর্থ কি সমষ্টি। ঠিক আছে, কি বললাম, ক্যাপিটাল সিগমা গ্রিক ভাষায় বলা হয় এটাকে। এর অর্থটা কি হচ্ছে সমষ্টি। অঙ্কে অনেক সময় অঙ্কের ভাষায় এটাকে বলা হয় সামেশান। কি বলা হয়, অঙ্কের ভাষায় অনেক সময় অঙ্ক যখন তোমরা করবে বড় ক্লাসে, সামেশান কথাটা বলা হয়। তো এটার কথা হচ্ছে সামেশান। এটা চিহ্ন হচ্ছে এমটাকে উল্টে দিবে, যেটা পাবে সেটাই। বুঝতে পারছো? এটার নাম কি বলা হয়, ক্যাপিটাল সিগমা। ফিজিক্সের যে তোমাদের সিগমা সেটা তো এরকম, ঠিক কি না? কাটা, এটা ফিজিক্সের সিগমা, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষায়। তো গ্রিক ভাষায় এটা কি বলা হয়, ক্যাপিটাল সিগমা, যার অর্থ হচ্ছে কি সমষ্টি। আর সামেশান হচ্ছে অঙ্কের ভাষায় বলা হয়, অনেক জায়গায় সামেশান কথাটা উল্লেখ আছে এটা নিয়ে। তো এটার সমষ্টি কেন বলা হয়েছে, এবার এটা দেখো, এই যে ক্যাপিটাল সিগমা লিমিট থাকবে, কি থাকবে, লিমিট। তুমি i ইকুয়াল টু মনে করো আমি 0 to 5 লিখলাম, এখানে যে কোনো ভেরিয়েবল আমি নিতে পারি, x নিতে পারি, y নিতে পারি, z নিতে পারি, হ্যাঁ, p q নেওয়া যাবে, ভুল না, কিন্তু সাধারণত x y z এই নেওয়া হয়। x i, এখানে ভালো করে দেখবে, এখানে যদি i থাকে তাহলে এখানেও কি থাকবে, i থাকবে। এখানে i থাকলে এখানে i, এখানে যদি p থাকে এখানেও কি থাকবে p, এখানে যদি মনে করো k আছে এখানেও কি থাকবে k। মানে লিমিটের এখানে যে সাইনটা থাকবে, এখানে কি যাই আছে, তাহলে লেজেও থাকতে পারে, গুণাকারে যেভাবে আকার থাকবে সেভাবে। তাহলে i ইকুয়াল টু কি 0 টু কত হলো 5 xi সামেশন। এটার মানে x0 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, মানে প্রত্যেকটা মান বসবে একবার করে, 0 থেকে স্টার্ট হবে। i এটা লোয়ার লিমিট বলা হয়, এটাকে কি বলা হয় আপার লিমিট।
i1 2 0 থেকে সরি i0 টু কত 5 i এর মান যখন 0 তাহলে x0 হলো, যেহেতু এটা কি লেজে আছে, প্লাস x1 প্লাস কি x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 x5 যে কি কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমার কি আপার লিমিট কত আছে 5 আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা মান বসার পর পর সঙ্গে সঙ্গে কি হবে, যোগ আকারে লেখা হবে, ঠিক আছে, বুঝতে পারছো তো। এইবার একটা জিনিস আমি আরেকটা দেখাচ্ছি, মনে করো এরকম আছে i equal to 1 to n আছে, কি আছে i equal to 1 to n xi আছে, তাহলে এটা আমার কি হবে x1 প্লাস কি x2 প্লাস ডট 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 ডট, আমার লেখা সম্ভব নয়, x টু দি পাওয়ার কি হবে n হবে, বুঝতে পারছো, x টু দি পাওয়ার তাহলে কি হবে n, বুঝলে। এইবার এই সামেশনের ইউজটা বা এক এক জায়গায় এক এক রকম হবে, এখানে যেরকম ভাবে থাকবে সেরকম ভাবে মানগুলো পর পর বসে বসে যাবে। এবার আরেকটা জিনিস দেখে নাও, এরকম রূপ মনে করো সামেশন i equal to 1 to 3 আছে, এখানে আছে x into i আকারে, কি আকারে আছে x into i আকারে আছে, তাহলে এটাকে আমি কি লিখবো x into 1 প্লাস কি লিখবো x into কি 2 প্লাস কি লিখবো x into কি 3 প্লাস কি লিখবো x into কি লিখবো ও x into 3 দিয়ে কমপ্লিট, বুঝতে পারছো। এবার মনে করো এরকম আছে i equal to 1 to 3, মনে করো এখানে আছে 5 into i, কি আছে 5 into i, তাহলে আমি এটা কি হবে 5 into কি হবে 1 প্লাস কত হবে 5 into কত হবে 2 প্লাস কত হবে 5 into কত হবে 3, এটা গুণ আকারে আছে, আমার ভাগ আকারে থাকতে পারে, ডিভাইডেড আকারে থাকলে আমি ডিভাইডেড আকারে করব, বুঝতে পারছো। সামেশনের ব্যবহার বুঝলে কিনা বলো, ক্যাপিটাল সিগমা ব্যবহার বুঝলে কিনা। তাহলে এখানে দেখো এই যে এত বড় একটা সমষ্টি কতটা জায়গা নিচ্ছে, কতটুকু জায়গা প্রকাশ করছে, ঠিক তো। আমি 1 কোটি লোকেরও যদি এরকম করি 1 কোটি বার লিখতে হবে, ওটা যদি আমি ভাঙতে যাই সেটাকে আমি সংক্ষেপে প্রকাশ করছি কার মাধ্যমে, সামেশনের মাধ্যমে বা কি ক্যাপিটাল সিগমার মাধ্যমে। সেই জন্য এর অর্থ হলো কি সমষ্টি, ক্যাপিটাল সিগমার কাজ হলো অনেক বড় সমষ্টিকে ও ছোট আকারে প্রকাশ করবে, এটাই হচ্ছে ক্যাপিটাল সিগমার কাজ। এবার আমি ওই জায়গায় ঢুকছি, সেটা হলো আমি কেবলই বললাম x বার ইকুয়াল টু, আমি n সংখ্যকে যাচ্ছি আর 30টার ক্ষেত্রে যাচ্ছি, x 30 বাই কি পেলাম 30, তাই তো পেলাম তো, আমার দোকানের লাভের কথা বলছি। এখানে মনে রাখবে সামেশনের ক্ষেত্রে বা ক্যাপিটাল সিগমা যখন আমি ইউজ করব বা বসাবো, ক্যাপিটাল সিগমার মধ্যে বা ভিতরে ধ্রুবক পদ থাকবে না, সে সবসময় কি হবে বাইরে বেরিয়ে চলে আসবে। তা আমি এটাকে এইভাবে লিখছি, দেখো তো ভালো করে বুঝতে পারছো কিনা, i equal to 1 to 30 xi লিখতে পারবো, সামেশন তো শিখালাম, সামেশনের ব্যবহার শিখালাম তো, 1/30 লিখলাম, আমি বারবার বললাম ধ্রুবক সামেশনের ভিতরে থাকবে না, তাহলে আমি 1/30 লিখে নিলাম। এবার কি লিখছি সামেশন i equal to 1 to 30, যেহেতু আমার 30 শেষ xi, তুমি এখানে যে নিতে পারো, তাহলে এখানেও কি লিখতে হবে তোমাকে x j, এখানে তুমি p নিতে পারো, তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে x p, বুঝতে পারছো কি। এটা বুঝলে কিনা বলো, ওই যে সামেশনটা ইউজ করলাম, এটার পরিবর্তে যে আমি সামেশনটা নিলাম সেটা বুঝলে কিনা, আশা করি বুঝতে পারবে। তারপরে আরেকটা জিনিস, যে পরেরটা যেটা আমি লিখলাম x বার ইকুয়াল টু, যখন আমি ছকে যে গড়টা লিখলাম x1 f1 প্লাস কি করলাম x2 f2 ডট 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 প্লাস xn fn ধরলাম, এটা f1 প্লাস কি হবে f2 ডট ডট fn হবে, তাই তো কি হবে fn হবে কি না। এখানে একটা জিনিস দেখো, এটাকে আমি কি কি আকারে লিখতে পারবো, সামেশন fi লিখতে পারবো, কোনো লিমিট দেওয়ার দরকার নেই। আবার কি বললাম সামেশন fi i equal to 1 to n, দরকার নেই লিমিট দেওয়ার। সামেশন কি হবে fi লিখতে পারবো তো, এটা মানে কি টোটাল সামেশন গুলোর যোগফল, নিচে আমি কি লিখতে পারবো সামেশন কি লিখতে পারবো fi। তো x বারের যেটা মেইন সূত্র সেটা সারা জীবন মনে রাখবে, কাজে লাগবে অঙ্কে fi xi বাই সামেশন fi, এটাকে বলা হয় x বার বা x এর যৌগিক গড়, x এর যৌগিক গড়,
বুঝলে কি না বলো? তো যাক একটু বই দেখবে বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম, x বার ইকুয়াল টু সামেশন a বাই xi বাই কি a বাই, এটাকে কি বলা, x এর যৌগিক গড় বলা হয়। আর এটাই মেইন সূত্র x বারের। প্রত্যেকটা অঙ্ক যেই পদ্ধতিতে করি আমাকে এই পদ্ধতিতে আসতে হবে। সামেশনের ব্যবহার গেল, সামেশন বুঝলে x এর গেল। এবার জিনিস দেখো, গড় যে আমরা করব সেটার আমার তিনটে প্রসেস আছে। কয়টা প্রসেস আছে? তিনটে প্রসেস। তার আগে আমি একটা জিনিস বলবো তোমাদের, যে বিন্যস্ত এবং অবিন্যস্ত জিনিসটা কি, বিন্যস্ত অবিন্যস্ত জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। যে অবিন্যস্ত বিন্যস্ত ভাষাটা তো বুঝতে পারছো, যে অবিন্যস্ত মানে তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। যেমন আমি প্রথমে আমার দোকানে 30টা লাভ বা 15টা লাভ লিখলাম, তোমাদের 10 জনের বন্ধুর আমি 10 জনের ভয়েস লিখলাম, সেটা কি ছিল, আমার এমনি পড়েছিল তথ্যগুলো, সেগুলো আমি কি এমনি সিম্পল ভাবে লিখেছিলাম, সেটাকে আমরা কি বলবো, অবিন্যস্ত তথ্য বলবো। কি বলবো? অবিন্যস্ত তথ্য। এবং পরে যে দোকানের লাভগুলোকে আমি কি করলাম, ছকে করলাম, সেটাও একটা অবিন্যস্ত তথ্য, কারণ ওখানে আমার তথ্যগুলো কি ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যখন তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং তথ্যগুলো শ্রেণীতে থাকবে না, একটা কথা বাংলা ভাষায় মনে রাখবে, যে যখন আমার কোনো অঙ্কে তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, যদি তথ্যগুলো শ্রেণীতে না থাকে তখন সেই তথ্যগুলোকে আমরা বলবো অবিন্যস্ত তথ্য। আর যখন আমার তথ্যগুলো শ্রেণীতে থাকবে, যখন তথ্যগুলো কিসে থাকবে, শ্রেণীতে থাকবে, তখন সেই তথ্যগুলোকে আমরা বলবো বিন্যস্ত তথ্য। ঠিক আছে? এবার এখানে যখন আমার তথ্যগুলো অবিন্যস্ত পদ্ধতিতে থাকবে তখন আমি কি করব? যখন আমি গড় অঙ্ক করব, মনে করো বই, একটা বই নিচ্ছি আমি, তোমরা সকলে বই খুলবে ভিডিওটা দেখার আগে। তো প্রথমে যে 26.1, যে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। তো এখানে বয়স আছে, বছর, বন্ধুর সংখ্যা দেওয়া আছে, তাই তো? তো এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের একটু আগে বললাম যে আমি যখন 30 দিনের লাভ লিখলাম, অবিন্যস্ত তথ্যতে ছিল, তখন আমি লাভগুলোকে কি আকারে ধরলাম, ভেরিয়েবল আকারে ধরলাম, x দিয়ে ধরলাম, তাই তো? প্রথম দিনের লাভ x1, দ্বিতীয় দিনের লাভ x2, এইভাবে আমি 30 দিনের লাভটাকে কি ধরলাম, x30। কিন্তু যখন এখানে দেখো বয়স ব্র্যাকেটে বছর আছে, বন্ধুর সংখ্যা, তাহলে এখানে আমি চল কোনটা ধরবো, চলরাশি, এবং বন্ধুর সংখ্যা, সংখ্যা মানে বুঝতে পারছো পরিসংখ্যা। তাহলে এখানে আমি সিম্পল ভাবে করব, বয়স ব্র্যাকেটে বছর একটা ঘর, ব্র্যাকেটে কি লিখে দেবো, xi লিখবো, আর বন্ধুর সংখ্যা ব্র্যাকেটে কি লিখে দেবো, fi। তো আমি যেভাবে করলাম xi fi ডাইরেক্টলি বার করবে, xi fi। অবিন্যস্ত তথ্যে যখন থাকবে, যে তথ্যটা থাকবে, যেটা থাকবে ভেরিয়েবল মনে হবে যেটা তোমার, সেটাকে তুমি x ধরে নেবে, আর যেটা সংখ্যা আকারে থাকবে সেটাকে তুমি f ধরে নেবে। f ধরে নিয়ে ডাইরেক্ট কি করবে, xi fi, xi fi, xi fi গুণ করলে সামেশন fi বার করবে, সামেশন xi fi বার করবে, ভাগ করে দিবে, যা পাবে তাই। এটা হচ্ছে অবিন্যস্ত তথ্যের গড়। ঠিক আছে? অবিন্যস্ত তথ্যে ডাইরেক্টলি এইভাবে করতে হবে। তো আমি 1 নাম্বারটা দেখে নাও, একটু বলে দিচ্ছি আমি অবিন্যস্ততে কিভাবে করবে। বয়স ব্র্যাকেটে বছর, ব্র্যাকেটে xi লিখে নেবে, এখানে লিখবে বন্ধুর সংখ্যা, পরিসংখ্যা লিখলেও ভুল নাই, ব্র্যাকেটে fi, এখানে লিখবে xi fi। এগুলো ভিডিওতে করে দেওয়া সম্ভব নয়, লং ভিডিও হয়ে যাবে। পনেরো, 16, 17, 18, 19, 20, 4, 7, 10, 10, 5, 4। আমি কি বললাম, xi বাই 4 পূরণ কত হবে আমার, 60, 6 7 42, 112, 170, 180, 95, 80। এখানে তোমরা লিখবে সামেশন fi ইকুয়াল টু, কতজন বন্ধু ছিল আমার, 40 জন, তাহলে অবশ্যই আমার এটা 40 আসবে। আর এখানে লিখবে সামেশন fi xi,
যা আসবে আসবে, তোমরা যোগ করে নেবে। অতএব লিখবে যে আমার বন্ধুর বয়সের গড় বা x বার ইকুয়াল টু লিখবে সামেশন fi xi বাই সামেশন fi ভাগ করবে যা হবে তাই। এটা হচ্ছে অবিন্যস্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার পদ্ধতি, তো এটাকে প্রত্যক্ষ পদ্ধতিও বলা হয় অবিন্যস্তের ক্ষেত্রে। এবার যেটা আমি যাব বিন্যস্ত পদ্ধতি, বিন্যস্ত পদ্ধতিতে আমি যখন গড় নির্ণয় করব তখন আমাকে সেটা কিভাবে করব সেটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। তো অবিন্যস্ত তত্ত্বে বিন্যস্ত পদ্ধতির আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়েই আছে। আচ্ছা, অনুশীলনী থেকে দেখে নাও। 5 নাম্বার অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটা পড়ো, একটু পড়বে তোমরা সবাই। তো এখানে যেটা আছে শ্রেণীতে আছে, তার মানে এটা বিন্যস্ত পদ্ধতিতে আছে। এখানে 5 নম্বর অঙ্কে বলেছে আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা, তাই তো? তো আমের সংখ্যাটা আমি উপরে লিখছি, আমের সংখ্যা বাক্সের সংখ্যা, এখানে লিখবে শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক ব্র্যাকেটে xi লিখবে, বাক্সের সংখ্যা ব্র্যাকেটে fi লিখবে, আর এখানে লিখবে xi fi। তো আমের সংখ্যা 50 থেকে কত আছে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60, 6 14, 6 14, 16 9 5। এখানে যখন বিন্যস্ত পদ্ধতির অঙ্ক করবে তখন একটা জিনিস মাথায় রাখবে, প্রথমে শ্রেণীগুলো দেখবে এক্সক্লুসিভে আছে না ইনক্লুসিভে আছে। যদি এক্সক্লুসিভে থাকে তাহলে টেনশন নেই, ডিরেক্টলি অঙ্ক করতে পারবে। আর যদি এক্সক্লুসিভে না থাকে, যদি ইনক্লুসিভে থাকে, সেটাকে আমাকে একেবারে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ করে নিয়ে তারপরে কাজ করতে হবে। তো প্রথম কাজ, বিন্যস্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করবে একটা জিনিস মনে রাখবে, আমি অবিন্যস্ততে ডিরেক্টলি বয়স বা দৈনিক লাভ বা বন্ধুর উচ্চতা বা ছাত্রছাত্রীর উচ্চতা, সেটাকে আমি কি ধরছিলাম xi, ডাইরেক্ট ধরছিলাম অবিন্যস্ততে। বিন্যস্ততে সেই শ্রেণীগুলোকে আমি ডিরেক্টলি xi ধরতে পারবো না। কাকে ধরবো xi? শ্রেণী মধ্যককে। কাকে? শ্রেণী মধ্যক যেটা আমি বার করবো প্রত্যেক ক্ষেত্রে যখনই আমি বিন্যস্ত পদ্ধতির গড় নির্ণয় করতে যাব, শ্রেণী মধ্যক আমাকে কম্পালসারি বার করতেই হবে। এবং যে শ্রেণী মধ্যকটা বার করবো সেটাকে আমি xi দিয়ে চিহ্নিত করবো বা ডিনোট করব। ঠিক আছে? এটাই হচ্ছে বিন্যস্ত আর অবিন্যস্ত তথ্যের পার্থক্য অঙ্ক করার। অবিন্যস্ত তথ্যে আমি কি করছি, ডিরেক্টলি যেটা ভেরিয়েবল সেটাকে xi ধরছি, কিন্তু বিন্যস্ত তথ্যে আমি ডিরেক্টলি শ্রেণীগুলোকে xi ধরতে পারবো না। কাকে ধরবো? শ্রেণী মধ্যককে xi ধরবো। তাহলে আমি শ্রেণী মধ্যকটাকে কি ধরেছি? xi। এটা শ্রেণী মধ্যক মানে কি তোমরা জানো, ঊর্ধ্ব সীমানা নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই কি 2। তাহলে 50 প্লাস 52 বাই 2 মানে কত হবে? 51 হবে, তাই তো? এইভাবে ভাগ করবে, এটা কত হবে? 56 106 মানে হবে কত? 53। এটা কত হবে?
110 মানে কত হবে 55, তারপর কত হবে 814, 114 মানে কত 57, তারপরে কত হবে 118, 5 6 11, 118, 59। তাহলে আমি শ্রেণীর মধ্যটাকে xi ধরলাম। এবার আমি কি করব xi বাই এটা গুণ করব, এটা গুণ, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটা গুণ করে এখানে বসাবো, এটা গুণ করে বসাবো। তো আমি কিছু যা পাবো, ঠিক আছে, তোমরা এটা করে নিবে। এখানে তুমি সামেশন fi বার করবে, যা পাবে। এখানে আমি কি বার করব সামেশন fi xi বার করবে, যা পাবে। এবার শেষে লিখবে অতএব হচ্ছে কি এখানে যে নির্ণয় বাক্সের সংখ্যা বাক্সের যৌগিক গড় সমান সমান কত হবে সামেশন fi xi বাই কি হবে fi হবে, ঠিক আছে। যে 50টি বাক্সে গড়ে আম দেওয়া যাবে তার সংখ্যা বা গড়ে আম দিতে পারবো সামেশন fi xi বাই কি fi। এই যে পদ্ধতিটা করলাম এটাকে প্রত্যক্ষ পদ্ধতি বলা হয়। কি পদ্ধতিতে করলাম? এটা বিন্যস্ত তত্ত্বের, কিন্তু এই পদ্ধতিটার নাম কি প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির কাজ কি? ডাইরেক্ট শ্রেণীর মধ্যে xi ধরবো, xi ধরে fi xi গুণ করব, যা পাবো তাই। বুঝতে পারছিস? xi বাই গুণ করব, সামেশন fi বার করব, সামেশন fi xi বার করব, অতএব x বার ইকুয়াল টু কি সামেশন fi xi বাই fi, যা হবে তাই। এটা গেল প্রত্যক্ষ। এবার যেটা হলো আরেকটা পদ্ধতি, এটা কি পদ্ধতি গেল? প্রত্যক্ষ পদ্ধতি। এবার আমরা যাব, আমি একটু বলে দিচ্ছি, লিখতে যাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো প্রত্যক্ষ পদ্ধতির পর আমার যেটা পদ্ধতি আছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি আমি মুখে মুখে বলে দিচ্ছি যে আমি যে এখানে বের করলাম যে শ্রেণী xi fi যেটা বের করলাম আমি, সেটা সেখান থেকে আমাকে একটা কি মান বেছে নিতে হবে। কি মান বেছে নিব? তো এখানে যেটা পরের পদ্ধতি কি বলে, ক্রমবিচ্যুতি না, কল্পিত গড় পদ্ধতি। তো কল্পিত গড় পদ্ধতি করার যেটা নিয়ম সেটা হলো কখন আমরা করব বা এর থেকে আরো সহজ উপায় করার জন্য আমরা কল্পিত গড় পদ্ধতি করব। সেই জিনিসটা কি যে আমি এখানে যে xi পেলাম, xi গুলো যে পেয়েছি সেই xi গুলো যখন আমার বড় হবে, মনে করো 3 সংখ্যার হতে পারে, 4 সংখ্যার হতে পারে, তখন আমার কি হবে xi fi গুণ করতে সময় লাগবে এবং কি হিসাব করতে কি সময় সাপেক্ষ হয়ে পড়বো আমরা। তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, যে যে xi গুলো আছে সেই xi থেকে আমাকে এমন একটা xi বেছে নিতে হবে, সেই xi কে বেছে নিয়ে আমি কি করব প্রতিটি xi থেকে কি করব বিয়োগ করব। বারবার বলছি, যে xi টা পেলাম মানে শ্রেণীমধ্যকটা পেলাম, সেই শ্রেণীমধ্যক যদি 3 সংখ্যার বা আরো বড় হয় বা তুমি যদি কল্পিত করে করতে চাও, তাহলে এই xi থেকে আমাকে একটা নির্দিষ্ট xi বেছে নিতে হবে। সেই নির্দিষ্ট xi কেই বলা হয় কল্পিত গড়। সেটাকে সবসময় এ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। কি চিহ্ন দিয়ে? এ চিহ্ন দ্বারা চিহ্নিত। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে সেই xi টা আমরা কিভাবে নিব বা যে xi থেকে বেছে নিব সেই xi টা আমরা কিভাবে বেছে নিব। প্রথম কাজ, তোমরা গুনবে কতগুলো xi আছে। এখানে আমার xi এর সংখ্যা 1 2 3 4 5, 5টা আছে। উভয় দিক থেকে আমি দুটো দুটো করে বাদ দেব। তাহলে মাঝখানে কয়টা থাকছে? একটা থাকছে। সেই জন্য আমি যদি 6টা থাকে তাহলে কয়টা পাবো? দুটো পাবো। তো এখানে যেহেতু আমার কি xi এর সংখ্যা 5টি, সেই জন্য আমি উভয় দিক থেকে দুটো বাদ দিয়ে মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাকে আমি কি ধরে নেব? a ধরে নেব। কি ধরে নেব? এটাকে আমি ধরে নেব a। তোমরা অঙ্কে লিখে দিবে যে অতএব এটা ইকুয়াল টু তাহলে a। এই a মানে a এর মান তাহলে কত? 55। এই 55টা মানে 55 সংখ্যাটি প্রত্যেকটি xi থেকে কি করব? মাইনাস করব। প্রথম থেকে যখন মাইনাস করব তখন কি পাবো? ঋণাত্মক পাবো। পরেরগুলো যখন মাইনাস করব তখন কি পাবো? ধনাত্মক পাবো। কিন্তু সংখ্যাগুলো আকারে কি পাবো? ছোট। 1 2 3 সামথিং পাবো। আরেকটাতে কি পাবো? 0 পাবো। 55 মাইনাস 55 মানে কি? 0। যেহেতু আমি ওটাকে a ধরে নিয়েছি, তখন সেটাই আমি যেটা পাবো, তখন এই ঘর আমার থাকলেও রাখলেও এটা ঘর রাখা যাবে না। তখন এটা আমার হবে যে xi থেকে যে নতুন xi বিয়োগ করলাম, মানে প্রতিটি xi থেকে যে xi টা বিয়োগ করলাম বা কল্পিত গড় বা এটা বিয়োগ করলাম, নতুন যে xi টা পাবো সেটার নাম হচ্ছে di। সেটার নাম কি? প্রতিটি xi থেকে যে নতুন xi টা মানে প্রতিটি xi থেকে a বিয়োগ করলাম, তো a বিয়োগ করার পর যে নতুন xi টা পাবো সেটার নাম হচ্ছে di। মানে 51 - 55 মানে
ফর, যে নতুন -4টা পেলাম সেটার নাম কি ডি আই, তারপরে এটা কত পাবো -2 পাবো, তারপরে কত পাবো 0 পাবো, তাই তো ডি আই এর ঘরে। তাহলে ডি আই ইকুয়াল টু কি এক্স আই মাইনাস এ, এইভাবে পেলাম। তাহলে এখানে আমার কি বের হবে, সামেশন কি বের হবে এফ আই ডি আই, সামেশন এফ আই ডি আই বের হবে। এখানে কি বের হবে আমার সামেশন এফ আই ডি, আর এটা কি এফ আই এ থাকবে। এটা যদি মনে রাখবে যে এক্স আই এর আমি পরিবর্তন করতে পারবো, এফ আই এর কোনো পরিবর্তন করতে পারবো না, কারণ এফ আই একটা পরিসংখ্যা, ঠিক আছে, ওটা পরিবর্তন আমরা হেল্প করতে পারবো না, যেহেতু এটা আমার ভেরিয়েবল সেটাকে আমি পরিবর্তন করতে পারছি। তাহলে এখানে আমি যে ডি আই পেলাম, এখানে তাহলে কার আমি গড় পাবো, ডি এর গড় পাবো। এর আগে আমার কি ছিল এক্স, সেই জন্য আমি ডিরেক্টলি কার গড় পাচ্ছিলাম, এক্স এর গড় পাচ্ছিলাম, কিন্তু এখানে আমার কি আছে ডি আছে, সেই জন্য আমি এখানে কার গড় পাবো, ডি এর গড় পাবো। কার গড় পাবো ডি। তাহলে এখানে আমার ডি বার ইকুয়াল টু কি হবে, সামেশন এফ আই ডি আই বাই কি পাবো আমি এফ আই, এটা কি পেলাম আমি ডি বার, কার মান পেলাম ডি বারের মান পেলাম বা ডি এর গড় পেলাম, কিন্তু আমার কার গড় দরকার, গড় তো আমার এক্স এর। আমি প্রথমে বলেছি আমাকে যৌগিক গড় নির্ণয় করতে হবে, কার গড় নির্ণয় করতে হবে যৌগিক গড়। কার যৌগিক গড় বলতে কার গড় বুঝি আমরা, এক্স এর গড় বুঝি। তাহলে আমাকে এখন এখান থেকে কার মান বার করতে হবে, এক্স এর মান বার করতে হবে, মানে এক্স বারের মান বার করতে হবে। সেই জন্য আমাকে কি জানতে হবে, ডি বার এবং এক্স বারের মধ্যে আমাকে কি জানতে হবে, সম্পর্কটা জানতে হবে। ডি বার এবং এক্স বারের সম্পর্ক আমাকে জানতে হবে, যে সেই সম্পর্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্স বার ডি বারের মধ্যে সম্পর্ক, এটা আমাকে জানতে হবে, তবেই আমি ডি বার থেকে এক্স বারের মানটা বার করতে পারবো। আমি যেভাবেই যাই, যে প্রসেসে যাই, আমাকে কিন্তু এক্স বারে আসতে হবে। এক্স বার এবং ডি বারের মধ্যে সম্পর্ক, আমি ডি বার ইকুয়াল টু কি পেলাম, সামেশন এফ আই ডি আই বাই কি পেলাম, সামেশন এফ আই। আচ্ছা ডি আই মানে কি এক্স আই মাইনাস এ বাই কি এফ আই, কারণ ডি আই মানে আমরা জানি এক্স আই মাইনাস এ, লিখলাম তো অঙ্কে। এবার দেখো ভালো করে, সামেশনটা যদি আমি গুণ করে দেই, সামেশন এফ আই এক্স আই এ সামেশন এফ আই হবে, কারণ আমি বলেছি সামেশনের মধ্যে ধ্রুবক কি বাইরে বেরিয়ে আসে, ধ্রুবকটা তো এখানে এ বাই কি এফ আই। এবার যদি আমি ডিভাইডেড করি, মনে করো পার্ট পার্ট করে নিলাম, সামেশন এফ আই এক্স আই বাই কি করলাম এফ আই মাইনাস কি হবে এ ডট সামেশন এফ আই বাই কি হবে এফ আই, এটা কি হবে কেটে যাবে। এটা মানে কি সামেশন এফ আই এক্স আই মানে কি এক্স বার আর মাইনাস কি এ, সামেশন এফ আই এক্স আই বাই এফ আই মানে কি এক্স বার, আমরা জানি প্রথমে বলেছি তো। তাহলে এক্স বার মাইনাস কি পেলাম এ, তাহলে অতএব আমি ডি বার ইকুয়াল টু কি পাচ্ছি, ডি বার ইকুয়াল টু আমি পেলাম এক্স বার মাইনাস এ। তাহলে অতএব এক্স বার ইকুয়াল টু আমি কি পাচ্ছি এ প্লাস ডি বার। তাহলে আমি ডি বারের মানটা, আমার এটা প্রমাণ করার প্রয়োজন নেই, আমাকে জাস্ট সম্পর্কটা আমি জানার জন্য এটা প্রুফ করলাম, ঠিক আছে, যে এক্স বার ডি বারের মধ্যে সম্পর্কটা কি। তুমি যখন কল্পিত করে করবে, কল্পিত করে আমার ডি বারের মানটা বের হলো, ডি বারের মান বার করার পর তুমি ডাইরেক্টলি লিখবে অতএব যৌগিক গড় ব্র্যাকেটে এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার। এবার এ গুণটা যেটা তুমি ধরেছিলে, তুমি যদি 55 ধরো 55 প্লাস ডি বারের মানটা করে দিবে, যদি 56 ধরো যা ধরবে তার সঙ্গে করবে। এবার একটা জিনিস এখানে মনে রাখবে, ডি বারের মানটা তোমরা যখন করবে এখানে দশমিকে বার করে রাখবে, 2 দশমিক পর্যন্ত প্রায় করে ছেড়ে দিবে। তাহলে তোমার এখানে যদি তুমি ভগ্নাংশ আকারে রাখো, এখানে আবার যোগ করবে, যোগ করে গুণ করবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, তখন একটা সময় সাপেক্ষ হয়ে পড়বে। তুমি এখানে 2 পয়েন্ট সামথিং বা 2.33 প্রায় রেখে দিলে, এখানে হয়তো এ ধরেছে 55, তাহলে 55 প্লাস 2.33 তাহলে 57.33 প্রায়, কারণ তাহলে তোমাকে ওখানে এক্সট্রা যোগ বিয়োগ করতে হবে না। এটা হলো কল্পিত গড়। এরপরে যেটা, তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। তোমরা বইটি একটু করে ভালো করে পড়বে, বইটা পড়বে প্রথম থেকে, তাহলে বুঝতে পারবে। আর সমস্যা হলে অবশ্যই জানাবে হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম।